রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের আশ্বাস আর ঘোষণার বাস্তবায়ন নেই রাজধানীর বাজারগুলোতে। 30 টাকা দাম বেঁধে দিল প্রতি কেজি আলু কিনতে এখনো ভোক্তাকে গুনতে হচ্ছে 50 টাকা। কেবল আলু নয়, বেশিরভাগ শাকসবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে। ফলে চরম বিপাকে পড়েছেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত সহ সব শ্রেণীর ক্রেতারা। ভোক্তা সংগঠন ক্যাব বলছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের কৌশল কাজে আসেনি। বিশ্লেষকদের পরামর্শ ওএমএস জোরালো করার পাশাপাশি সামাজিক সুরক্ষায় ভর্তুকি আরও বাড়ানোর। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। একদিকে করোনার হানা, অন্যদিকে গত 3 মাসেরও বেশি সময় ধরে লাগামহীন নিত্যপণ্যের বাজার। রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজারেই 1 কেজি কাঁচা লঙ্কা কিনতে গুনতে হচ্ছে 200 টাকা, আর সব রকম সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি। অন্যদিকে সরকার দাম বেঁধে দিলেও পাইকারি আড়তে আলু বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকায়, আর খুচরা বাজারে তা এখনও 50 টাকা কেজি। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবেই বছর ব্যবধানে আলুর দাম বেড়েছে 100%-এরও বেশি। অনেকেই ধার দেনা করে, আবার অনেকেই সঞ্চয় ভেঙে সংসার চালাচ্ছেন এই করোনাকালে। অথচ বাস্তবতা হলো, গরিব, মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত সব শ্রেণীর ভোক্তারাই বিপাকে পড়ছেন বাজারে এসে। সাধারণ মানুষের নাগালের আসলে বাইরে। আমি কয়েকটা সবজি কিনছি, 500-600 টাকা লাগছে দুইজন মানুষ। সাধারণ মানুষ তো আসলে জিডিপি কি সেটা বোঝে না। তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস তারা চায় যে সেগুলো তাদের ক্ষমতার ভিতরে থাকুক। আমাদের কোনো নাই যে আমরা এখানে বার্গেনিং করব, যা বলে তা দিয়ে আমরা কিনতে হয়, নিতে হয়। আমার বয়স 65, এই পর্যন্ত আমি 50 টাকা কেজি আলু দেখিনি। বিক্রেতারা বলছেন, বন্যা এবং অতিবৃষ্টির কারণেই গত কয়েক মাস ধরে সবজির বাজারে এমন দুরবস্থা। একে একে যদি একটা কৃষক 2-3 বার মার খায়, তো ফসল যদি না পায় তাহলে মালটা আসবে কই থেকে? মেন মূলত কাহিনী হয়েছে ওই জায়গায়। যেই ডিস্ট্রিক্ট থেকে বেশিরভাগ সবজিগুলো আসে, ওই ডিস্ট্রিক্টে মানে আপনার হলো বন্যা। আমরা যখন কিনতে পারতেছি না, ব্যস্ত থাকতেছি, আমরা দৈনিক কিনতেছি, দৈনিক ব্যস্ত আছি। পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক জরিপ বলছে, করোনাকালে 68% পরিবার আর্থিক সংকটে পড়েছেন, যেখানে সঞ্চয় ভেঙে সংসার চালাতে হয়েছে 46% পরিবারকে। এছাড়াও দেশের 84% দিনমজুর শ্রমিকরা আর্থিক সংকটে আছেন। বিশ্লেষকরা বলছেন, সরকারের ভর্তুকি বাড়িয়ে খোলা বাজারে সরবরাহ নিশ্চিত করার। বাজারে সরকার ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যেভাবে ব্যবসায়ীরা বা সরকারকে আশ্রয় দিয়েছিলেন, সেইভাবে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে না। ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকে পুঁজি ভাঙতেছে পর্যন্ত ওই ভোক্তারা। আলু এবং ধানের যে উৎপাদন, সেই উৎপাদনের তথ্যগুলো একটু যাচাই বাছাই করা দরকার, যে আসলে আমাদের কি পরিমাণ উৎপন্ন হয়, সেইভাবে যাতে পরিকল্পনাগুলো ভবিষ্যতে গ্রহণ করা হয়। এই অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের খুব দ্রুতই ওএমএস কার্যক্রম সহ ফুড সেফটি নেটওয়ার্কের বিতরণটা আরও জোরদার করতে হবে। অন্যদিকে এখনও খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। অপুষ্টির হার কমিয়ে আনার ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি অব্যাহত থাকায় ক্ষুধা মুক্তির লড়াইয়ে গত 1 বছরে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট শুক্রবার চলতি বছরে যে বিশ্ব ক্ষুধা সূচক প্রকাশ করেছে, তাতে 160টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান উঠে এসেছে 75তম অবস্থানে। গেল বছর এই সূচকে 117টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 88তম। তার আগের 3 বছর বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে 86, 88 ও 90 নম্বরে। কেবল সূচকের অবস্থানে অগ্রগতি নয়, যে 4 মাপকাঠিতে বিচার করে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স করা হয়, তার সবগুলোতেই গেলবারের তুলনায় বাংলাদেশ এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যের পর পুষ্টি নিরাপত্তা অর্জন করতে চায় সরকার, যাতে একটি মানুষও পুষ্টিহীন না থাকে। তিনি বলেছেন, খাদ্য সংকট থেকে দেশকে খাদ্যে উদ্বৃত্তে উন্নীত করেছে আওয়ামী লীগ। সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তানজিম মেহেদী। করোনা ঝুঁকির মুখে এবার সমন্বিত প্রচেষ্টায় ধান উঠেছে কৃষকের ঘরে। বন্যা দুর্যোগের মধ্যেও চাল উৎপাদন হয়েছে চাহিদা মাফিক। বৈশ্বিক সংকটেও খাদ্য ঘাটতিতে পড়েনি বাংলাদেশ। শুক্রবার বিশ্ব খাদ্য দিবসে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে উঠে আসে এসব প্রসঙ্গ। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের এই আন্তর্জাতিক আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে যান্ত্রিকীকরণে কাজ করছে সরকার। কৃষকদের জন্য নিশ্চিত করা হচ্ছে প্রযুক্তি সেবা। তাই দেশ এখন খাদ্যে উদ্বৃত্ত।
আমরা খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টি নিরাপত্তার দিকেও বিশেষ দৃষ্টি দিয়েছি। সে কারণে আজকে মৎস্য উৎপাদন, মাছ, মাংস, ডিম, তরি, তরকারি, সবজি সব কিছু যাতে উৎপাদন বৃদ্ধি পায় তার জন্য গবেষণা করে আমরা সেই উৎপাদন বৃদ্ধি করে তার জন্য মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে থাকে সে ব্যাপারে আমরা নিশ্চয়তা দিচ্ছি। সরকার প্রধান বলেন, করোনায় কৃষিসহ সব খাতে প্রণোদনার ফলে সংকট ঘনীভূত হয়নি। দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে খাবার দেওয়ার কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। এই প্রণোদনা প্যাকেজ আমরা যে ঘোষণা দিয়েছি তার মধ্যে আমাদের কৃষকরাই সবচেয়ে বেশি সুবিধা আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি, যাতে করে তারা তাদের কাজগুলি ভালোভাবে চালাতে পারে। দেশের মানুষের যে কোনো পরিস্থিতি মোকাবিলার সামর্থ্য রয়েছে বলেও আন্তর্জাতিক সেমিনারে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো ক্ষমতা রাখে। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের 4 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। শুক্রবার বিকেলে অভয়নগরের নোয়াপাড়ায় ভৈরব ব্রিজের কাছে একটি রেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব ব্রিজ থেকে নেমে একটি প্রাইভেট কার যশোর খুলনা মহাসড়কের দিকে যাওয়ার সময় মহানন্দা এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন 2 জন। আহত অপর 3 জনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেলে নেওয়া হয়। এদের মধ্যে এক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আরও একজন খুলনায় মারা যান। নিহতদের বাড়ি নড়াইলে। অভয়নগরে তারা চিকিৎসকের কাছে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার ঘটনা এখনো খুব কমেনি। প্রতিদিনই প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নগরী। শুক্রবার বেশ কিছু সংগঠন নানা কর্মসূচিতে প্রতিবাদে জানায় এই হত্যাকাণ্ডের। রায়হান হত্যার পাশাপাশি সব কর্মসূচিতে উঠে আসে নানা সময়ে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনার চিত্র। সৈয়দ রাসেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এই চিত্র শুক্রবার দুপুরের। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নিহত রায়হানের এলাকার মানুষ। এ সময় রায়হান হত্যার বিচার এবং অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে দ্রুত গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। শুধু রায়হানের এলাকাবাসী নন, সিলেটের সব স্তরের মানুষ এখন এই হত্যার প্রতিবাদে মুখর। ভার্চুয়াল জগৎ থেকে তারা এখন রাজপথে। জুমার নামাজের পর হত্যার প্রতিবাদে সড়কে মিছিল করে বেশ কয়েকটি সংগঠন। হত্যার প্রতিবাদের মূল কেন্দ্রস্থল হয়ে উঠেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন শুক্রবার সেখানে মানববন্ধনের আয়োজন করে। দেশব্যাপী ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরতে বিকেলে শহীদ মিনারের মুক্ত মঞ্চে প্রতিবাদ করেন চিত্রশিল্পীরা। কর্মসূচির নাম দেয়া হয় রং তুলিতে দুষ্কাল। আয়োজকরা জানান, এই কর্মসূচিতে আঁকা ছবি প্রদর্শিত হবে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশব্যাপী ধর্ষণ, যৌন হয়রানি, নারী সহিংসতার ঘটনা এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে ঢাকা থেকে রওনা হওয়া লং মার্চ এখন ফেনীতে অবস্থান করছে। শুক্রবার বিকেলে নোয়াখালী অভিমুখে লং মার্চ কুমিল্লায় পৌঁছায়। শহরের টাউন হলে একটি সমাবেশ করে আয়োজনকারীরা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কুমিল্লা জেলা সভাপতি তানভীর আলম। এর আগে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জে সমাবেশ করা হয়। শনিবার সকালে ফেনীতে একটি সমাবেশ করার কথা রয়েছে। পরে সেখান থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবে লং মার্চ। সকালে রাজধানীর শাহবাগ থেকে লং মার্চ শুরু হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ধর্ষণের আইন কার্যকর ও নৈতিক শিক্ষা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। শুক্রবার জুমা নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে বিক্ষোভ করে তারা। সারা দেশে নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধে সরকারের পক্ষ থেকে আইন সংশোধনকে স্বাগত জানায় তারা। ধর্ষণের ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করা হয়। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণেরও দাবি জানান সংগঠনটির নেতারা। ঢাকা 5 উপনির্বাচনে ভোট আজ। এ উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে যাত্রাবাড়ি ড্যামরার বিভিন্ন কেন্দ্রে মালামাল নিয়ে যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নির্বাচনী কর্মকর্তারা জানান 187 কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচনের ভোট। নির্বাচনে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে 14 নির্বাহী হাকিম দায়িত্ব পালন করবেন। থাকবে র্যাব, বিজিবির সতর্ক পাহারা। ভোটের সময় ইভিএম মেশিনে কোনো গোলযোগ তৈরি হলে অতিরিক্ত ইভিএম মেশিন ব্যবহার হবে। এই উপনির্বাচনে
মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম ও বিএনপির সালাউদ্দিন আহমেদ। সরকারের পক্ষ থেকে যা বলা হয় বিচারিক আদালতে তার প্রতিফলন হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। যখন ওরাস গায় এই জেল হবে, এই ধরা হবে, তাকে এই করা হবে, সেই করা হবে, অনেক কথা বলে, তারপরে দেখা যায় রায়ের মধ্যে তাদের কথারই প্রতিফলন ঘটে। সুতরাং এখান থেকে সহজে অনুমান করা যায় যে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন বা সরকারের ইচ্ছার প্রতিফলনই ঘটে জাজমেন্টের মধ্যে দিয়ে। এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া কি হবে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি, গুচ্ছ স্বতন্ত্র নাকি অন্য কিছু? বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বলছে আগামী 17 অক্টোবর বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কোনোভাবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এমন সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ শিক্ষাবিদ ও গবেষকদের। সজল দাসের রিপোর্ট। পরীক্ষা ছাড়াই এবার এইচএসসি পাশ করছে শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের নতুন চিন্তা বিশ্ববিদ্যালয় ভর্তির। করোনা প্রেক্ষাপটে এইচএসসি পরীক্ষা না হওয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিভাবে হবে এমন প্রশ্ন সবার। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয় গুরুত্বের সাথে বিবেচনায় রেখেই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ শিক্ষাবিদ ও গবেষকের। এইচএসসি পরীক্ষা ছাত্ররা দিবে তার বাড়ির কাছে কোনো কলেজে, কিন্তু এডমিশন টেস্ট দিবে তাকে দূরে যেতে হবে। তাহলে আমরা এক জায়গায় পরীক্ষা নিলাম না করোনার জায়গায়, এখন তাকে বাংলাদেশ ঘুরিয়ে ঘুরিয়ে 5 জায়গায় পরীক্ষা নিব, তখন কি করোনা সেরে যাবে? তবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার মত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। বিশ্ববিদ্যালয় পরিষদের আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইউজিসি। আশা করি আগামী 17 তারিখ যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো, কারণ সেখানে অল লাইসেন্স আর প্রেজেন্ট হিয়ার এন্ড দ্যাট টেক ডিসিশন অ্যাবাউট হাউ টু প্রসিড টু দ্য অনলাইন দ্যাট ইজ কল অ্যাডমিশন ইন আপকামিং ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার। সেন্ট্রালি যে বাংলাদেশ থেকে যেখান থেকে কন্ট্রোল করা সাপ্লাই দেওয়ার একটা কমিটি আছে, ন্যাশনাল মনিটরিং কমিটি আছে না অ্যাবাউট দ্য কোভিড, সেখান থেকে সিগন্যাল না পাওয়া পর্যন্ত, বিশেষ করে প্রাইমারি সিগন্যাল না পর্যন্ত আমার কাছে মনে হয় কোনো বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়নি। কেউ একটু করে বলতে চাইছিল, আমি বলছি এটা হলো যদি হঠাৎ করে কোনো একটা বিশ্ববিদ্যালয় খোলে এবং অন্য বিশ্ববিদ্যালয় না খোলে তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিভিন্ন ফোরামে আলোচনা করছে বিশ্ববিদ্যালয়গুলো। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলেও জানায় ইউজিসি। সজল দাস, নিউজ 24, ঢাকা। আবার আলোচনায় রাজধানীর খাল দখলমুক্তকরণ ও জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গ। খাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব চাইল সিটি কর্পোরেশন। টানা 10 বছরের পর নতুন করে 3 বছরের দায়িত্ব পাওয়া ওয়াসার এমডি তাকসিম এখান মনে করেন ঢাকার সমস্যা নিরসনে একক ক্ষমতা দরকার সিটি কর্পোরেশনের। পরিস্থিতিতে নগরবিদরা বলছেন কোনো একক সংগঠন নয়, নগরবাসীর স্থায়ী এই সমস্যার সমাধানে সেবা সংস্থাগুলোর সমন্বয়ের কোনো বিকল্প নেই। আরো জানাচ্ছেন সজল দাস। টিভি, ফ্রিজ, বিছানার তোষক সহ দৈনন্দিন ব্যবহারের নানা সরঞ্জাম সবই মিলবে এখানে। না, কোনো সুপার শপ নয়। কদিন আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খাল পরিষ্কার অভিযানে গোদাবাড়ি খাল থেকে মেলে এসব। খাল দখল, জলাবদ্ধতা শব্দগুলো রাজধানীবাসীর কাছে নতুন নয়। সম্প্রতি এই সমস্যা সমাধানে দায়িত্ব পালন নিয়েও ওঠে নানা প্রশ্ন। নানা আলোচনা সমালোচনার পরও আবারও 3 বছরের জন্য ঢাকা ওয়াসার দায়িত্বে তাকসিম খান। শুক্রবার নিজের 10 বছরের সফলতা এবং সামনের লক্ষ্য সবাইকে জানাতে সংবাদ সম্মেলন করেন তিনি। ওয়াসার ম্যানেজমেন্টে জানি এমন হয় যেই ম্যানেজমেন্ট যাতে প্রফেশনালি ওয়াসাকে ম্যানেজ না করে। এটা তারাই করছে যারা আমাদের কর্মকাণ্ডের দ্বারা তাদের অনৈতিক কর্মকাণ্ড, তাদের অবৈধ কর্মকাণ্ড, তাদের দুর্নীতি বা স্বজনপ্রীতির কর্মকাণ্ড করতে পারছে না। এই পরিস্থিতিতে নগরবিদরা জোর দিচ্ছেন সেবা সংস্থাগুলোর সমন্বয়ে। বলছেন কোনো একক সংগঠন রাজধানীর দীর্ঘদিনের এই সমস্যার সমাধান করতে পারবে না। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের বর্জ্য ব্যবস্থাপনাতে যদি উন্নত হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই জলাবদ্ধতাটা কমে আসে। যদি আমাদের মেয়ররা এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা বৃন্দ আছেন, যারা প্রধান আছেন, তারা যদি সত্যিকারে এই সমন্বয়ের
একটা মনোভাব নিয়ে যদি এগিয়ে আসেন, যে কর্তব্য দায়িত্ব পালন করার কথা সেই সংস্থাগুলি সেটা সঠিকভাবে পালন না করার ফলে আজকে খালগুলি দখল এবং ভরাট হয়ে আছে। আমি মনে করি এখানে অত্যন্ত কঠোরভাবে যে বিদ্যমান আইনগুলি আছে সেগুলি বাস্তবায়ন করতে হবে। এছাড়া কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথাও বলছেন বিশেষজ্ঞরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। মেগা স্যাটেলাইট সিটি লিমিটেড নামের এক MLM প্রতিষ্ঠান 12,000 গ্রাহকের কাছ থেকে প্রায় 300 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের 5 প্রতারককে গ্রেপ্তার করেছে পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের এক অফিস থেকে গ্রেপ্তার করা হয়। সংস্থাটি বলছে মূল হত্যাসহ এখনও পলাতক রয়েছে 9 জন। ভুক্তভোগীরা জানান প্রতি লাখে 6,000 টাকা মুনাফা আর 1 বছর পর ওই 1 লাখ টাকায় নারায়ণগঞ্জে জমি দেওয়ার কথা বলে টাকা নিত প্রতিষ্ঠানটি। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। MLM প্রতিষ্ঠান মেগা স্যাটেলাইট সিটি লিমিটেডের ডিরেক্টর সহ 5 প্রতারক গ্রেফতার হয়েছে এমন সংবাদ পেয়ে এভাবেই ভুক্তভোগী গ্রাহকরা ভিড় করেন বনশ্রী পিবিআই অফিসের সামনে। ভুক্তভোগীরা জানান প্রতিষ্ঠানটি প্রতি লাখে 6,000 টাকা মুনাফা দিবে বলে আমানত সংগ্রহ করত। আর নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তাদের অনেক জমি আছে, যেখান থেকে প্রতি লাখ টাকায় জমি দেওয়ার আশ্বাস দিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। যে হাসিবুল ইসলাম জয় এ নামে মাত্র জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, আসলে এ একটা প্রতারক। এখানে প্রতিষ্ঠান খুলে আমাদের আজকে গরিবের কোটি কোটি টাকা যার যতটুকু সম্বল ছিল সমস্ত সম্বল এখানে ছেড়ে দিয়েছে। তোরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিছিস, দেখি মন্ত্রী কিভাবে তোদের টাকা দেয়, যা শেখ হাসিনার কাছে যা। পুলিশ বলছে প্রতিষ্ঠার পর থেকে 4 বার নাম পরিবর্তন করেছে প্রতিষ্ঠানটি। মূলত এই চক্রের টার্গেট ছিল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। চক্রটি প্রায় 12,000 লোকের কাছ থেকে 300 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করলেও টাকার পরিমাণ আরও বাড়বে। আমরা বিভিন্ন টেকনোলজি ইউজ করে তার লোকেশনগুলো আমরা পাচ্ছি, বাট ফিজিক্যালি গেলে আমরা ধরতে পারছি না। সে মেসেজটা কোনোভাবে পেয়ে গিয়েছে এবং সে মানে আনস্টেবল, কোথাও স্টে করছে না। টাকা পাচার হয়েছে কিনা এটা আমরা পরবর্তী তদন্ততে আসবে, আমরা এটা নিয়ে আসবো যে টাকাগুলো কোথায় গিয়েছে, সে কিভাবে টাকাগুলো এখান থেকে সরিয়েছে বা কোথাও পাচার হয়েছে কিনা। এই শত শত কোটি টাকা কোথায় রয়েছে, বিদেশে পাচার রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মূল আসামি সহ কাদের মদদে এরা প্রতারণা করেছে তাদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পিবিআই। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সংবাদের নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। আগামী বছরের জুনে খুলে দেওয়া হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের বাবুবাজার অংশ। একেবারে শেষ দিকে প্রকল্পের কাজ, তবে বাকি কাজটুকুর জন্যই দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীসহ এলাকাবাসী। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে আর কোনো জটিলতা নেই, এক্সপ্রেসওয়ে খুলতে সময় লাগবে আরও 8 মাস। আর তখন বাবুবাজার কেরানীগঞ্জ থেকে মাওয়া যেতে সময় লাগবে মাত্র আধা ঘন্টা। কেরানীগঞ্জ ঘুরে বাকিটা প্লাবন রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে, যার সুবিধা নিয়ে এখন দ্রুত গতিতে অল্প সময়ে যাতায়াত সম্ভব ঢাকা থেকে মাওয়া। রাজধানী থেকে শেষ স্বস্তি শুধুমাত্র পোস্তগোলা ব্রিজ হয়ে। দরজা খুলছে বাবুবাজার হয়ে রাজধানীতে দ্রুত যাতায়াতের। মাওয়া থেকে ঢাকা অভিমুখে এই এক্সপ্রেসওয়ে যাচ্ছে সরকারের ঝিলমিল প্রকল্প ঘেঁষে কেরানীগঞ্জের তেঘুরিয়া হয়ে বাবুবাজার পর্যন্ত, যা পুরোপুরি শেষ হলে কেরানীগঞ্জ কদমতলী হয়ে সুযোগ সৃষ্টি হবে কম সময়ে রাজধানীতে যাতায়াতের। তবে এখনো পুরোপুরি শেষ না হওয়ায় বাকি অংশে দুর্ভোগে সংশ্লিষ্ট যাত্রী এলাকাবাসী। কদমতলীর ঠিক আগে এভাবেই প্রায় বছরখানেক ঝুলছে এই এক্সপ্রেসওয়ে। নিচের সড়কের বেহাল দশায় নাভিশ্বাস উঠছে যাত্রীদের। এনে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায় সময় এই ভাঙাচুরের কারণে। রাস্তা যত উন্নত ততই খারাপ হয়, রাস্তার ভালো কন্ডিশন নাই। আমরা যে কষ্টগুলো করতেছি এক করে বুঝাই বলা যাবে না। 3 বছর খারাপ, এই যে ব্রিজটা যে ভোগান্তি, আমাদের খুব খারাপ অবস্থা। তবে শেষ হয়ে আসছে দুর্ভোগের দিন, আর মাত্র 8 মাস। সুভাড্ডা খালের ওপর এই ব্রিজ নির্মাণটাই বাকি, আর তা বাস্তবায়িত হলে আগামী জুনেই যানবাহনের জন্য খুলে দেওয়া হবে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশ। সড়ক ও জনপথ অধিদপ্তরের এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। চুনকুটিয়া থেকে যে তেঘুরিয়া যে এরিয়াটা, সেই এরিয়াটার কাজ চলমান আছে। এটা একটা লিংক সড়ক যেটা বাবুবাজার সেতুতে গিয়ে শেষ হয়েছে। এখানে একটা সুভাড্ডা খালে একটা খাল আছে, সেখানে
সেতুর ডিজাইন পরিবর্তনের কারণে এইটার কাজ বিলম্ব হচ্ছে। তো আশা করি আমরা এই কাজটা আগামী জুন মাসের মধ্যে আমাদের সমাপ্ত হবে। এক্সপ্রেসওয়ের সবগুলো অংশের বাস্তবায়ন শেষে ঢাকার মোহাম্মদপুর, বাবুবাজার সহ আশপাশের অঞ্চলের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। উন্নয়ন কর্মকাণ্ডে আপত্তি নেই কারোরই, বরং এসবকে সাধুবাদে জানাচ্ছেন সাধারণ মানুষ। তবে তা বাস্তবায়ন করতে গিয়ে দিনের পর দিন অসহনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে সংশ্লিষ্ট পথের হাজার হাজার কিংবা লাখ লাখ যাত্রীর। আর তাই সব প্রকল্প দ্রুত সময় মতো শেষ করার তাগিদ দিচ্ছেন ভুক্তভোগীরা। প্লাবন রহমান, নিউজ 24, কদমতলী, কেরানীগঞ্জ। অর্ধেক আসনে দর্শক বসার শর্তে শুক্রবার থেকে খুলে দেওয়া হলো সিনেমা হল, কিন্তু দীর্ঘ 7 মাস পর সিনেমা হল খুললেও সেই অর্থে নেই মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এমনকি খোলেনি ঢাকার বড় বড় সিনেমা হল। শ্যামলী, বলাকা, অভিসার, মধুমিতা সহ রাজধানীর প্রায় সবগুলো সিনেমা হলই বন্ধ। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, উদ্যোগ না থাকায় নতুন সিনেমা পাওয়া যায়নি, আর আর্থিক ক্ষতির ঝুঁকি থাকায় হল মালিকেরা সিনেমা হল খুলতে চাইছেন না। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে খাতওয়ারি চাহিদা নিরূপণ করে পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর জন্য অবকাঠামোগত মাস্টার প্ল্যান প্রয়োজন বলেও মনে করেন প্রতিমন্ত্রী। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সময়মতো প্রযুক্তি বান্ধব হতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ সম্ভব নয়। তাই দক্ষ মানব সম্পদ উন্নয়নের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, ঢাকা শহরের গ্যাস ব্যবস্থাপনায় অটোমেশন পদ্ধতি চালু করা হবে। আমাদের ডিমান্ড কি হবে সেটার উপর, ডেটার উপর ডিপেন্ড করে এখন, প্লাস আর ওয়ার্ল্ড ওয়াইড এই যে কোভিড সিচুয়েশনে কি ধরনের ডিমান্ড হতে পারে, ইকোনমিক কি ধরনের প্যাটার্ন কি চেঞ্জ হবে, সেটার উপর ডিপেন্ড করে আগামী প্ল্যানিংটা আমাদের করা উচিত। না 54 জন রিটেল ব্যবসায়ীকে পুরস্কার দিয়েছে বসুন্ধরা এলপি গ্যাস। এভাবে মোট 3টি ধাপে 150 জন রিটেল ব্যবসায়ীকে পুরস্কার দেওয়া হবে। শুক্রবার রাজধানীর আইসিসিবি কনভেনশন সেন্টারে রিটেইলার্স মিট 2020 অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়। রিটেলার ব্যবসায়ীদের পণ্য বিক্রয় আরও আগ্রহী করে তুলতে 2019 সালে এলপি গ্যাস লিমিটেডের রিটেইলার ক্লাবের এই আয়োজন শুরু করে। 5 জন বসুন্ধরা অটো গ্যাস ফ্র্যাঞ্চাইজি ব্যবসায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ পর্যন্ত 50 জন অটো গ্যাস স্টেশন মালিক বসুন্ধরা এলপি গ্যাসের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। অনুষ্ঠানে লেজার শো দেখানো হয়, সঙ্গীত শিল্পী পারভেজ ও তার দল সঙ্গীত পরিবেশন করে। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। কোভিড-19 মোকাবেলায় সারা বিশ্বের বিশেষজ্ঞরা যখন মাস্ক পরতে বলছেন, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি মাস্ক ব্যবহার না করতে তার সমর্থকদের আহ্বান জানান। অন্যদিকে ডেমোক্র্যাট নেতা আর জো বাইডেন এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্পকে আবারও করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থ বলে দাবি করেন। একই সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচিত হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রে 86 লাখ কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে সুলতান রহমানের রিপোর্ট, জানাচ্ছেন নাহিদ জিহান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে মাস্ক পরেন না, এমনকি তার সহযোগী সহ বেশিরভাগ সমর্থকরাও পরেন না। এতদিন পর্যন্ত ট্রাম্প বলেছেন মাস্ক ব্যবহারের বিষয়টি ব্যক্তি স্বাধীনতা, কিন্তু বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনায় সমর্থকদের উদ্দেশ্যে সরাসরি মাস্ক ব্যবহার না করার পরামর্শ দিলেন ট্রাম্প। এছাড়া একই সঙ্গে ট্রাম্প তার সময়ের অর্থনৈতিক সফলতার বৃত্তান্ত দিয়ে বলেন, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীনের জয় হবে, পরাজিত হবে যুক্তরাষ্ট্র। জো বাইডেন একজন দুর্নীতিবাজ রাজনীতিবিদ। গেল 47 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি দেশের জন্য কিছুই করেননি। মার্কিনীদের কাছে বাইডেনের ভোট নয়, ব্যর্থতার জন্য ক্ষমা চাওয়া উচিত।
কথা ছিল 15 অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক, কিন্তু ট্রাম্প ও বাইডেন দুজনেই তা বাতিল করে দেন। এর পরিবর্তে একই দিনে উভয় হাজির হলেন দুটি ভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে। এনবিসি নিউজে ডোনাল্ড ট্রাম্প ও এবিসি টিভিতে জো বাইডেন। ফিলাডেলফিয়ায় আয়োজিত অনুষ্ঠানে জো বাইডেন বলেন, দেশে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশে 86 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করব। একই সঙ্গে কর্পোরেট ট্যাক্স বাড়ানো হবে মূলত ধনী শ্রেণীর জন্য, মধ্যবিত্তের জন্য বাড়ানো হবে আয়কর সুবিধা। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পকে করোনা মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ বলে উল্লেখ করে বাইডেন বলেন, তিনি দেশকে বিজ্ঞানের পরিবর্তে ভুল পথে পরিচালিত করেছেন। নাহিদ সিহান, নিউজ 24। থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখেও পদত্যাগ করতে নারাজ প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। এখন পর্যন্ত 3 নেতা সহ অন্তত 20 আন্দোলনকারীকে আটক করা হয়েছে। অব্যাহত রয়েছে ধরপাকড়। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়েছে থাই সরকার। দেশ জুড়ে জারি করা জরুরি অবস্থা ও বিধিনিষেধ উপেক্ষা করেই ব্যাংককের রাস্তায় অবস্থান নেন কয়েক লাখ মানুষ। 2014 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংবিধান সংশোধন, নতুন নির্বাচন এবং রাজতন্ত্র পুনর্গঠনের দাবিতে টানা 3 মাস ধরে আন্দোলন করে আসছেন সরকার বিরোধীরা। বিক্ষোভের মুখে বৃহস্পতিবার সরকার জরুরি অবস্থা জারি করলেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভকারীরা ব্যাংককে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার মন্ত্রিসভায় এক জরুরি বৈঠকের পর পদত্যাগ করতে অস্বীকৃতি জানায় থাই প্রধানমন্ত্রী। আমরা জনগণকে এই জরুরি অবস্থার বিধিনিষেধ লঙ্ঘন না করার ব্যাপারে সতর্ক করে দিচ্ছি, আর আমি পদত্যাগ করছি না। এই জরুরি অবস্থা 30 দিনের জন্য বহাল রাখা হচ্ছে। জরুরি অবস্থা জারির পরপরই সরকার বিরোধী আন্দোলনের বেশ কয়েকজন নেতা, মানবাধিকার আইনজীবী, ছাত্রনেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত 3 নেতাসহ অন্তত 20 আন্দোলনকারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। মাসুদ রানা, নিউজ 24। সংবাদ নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। এবার প্রবাসের খবর। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ইতালি। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। বৃহস্পতিবার 8,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন শতাধিক। সংক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা। এদিকে সরকারি বিধিনিষেধ ব্যবসা নিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশি উদ্যোক্তারা। রিয়াজ হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শীতে ইউরোপে করোনার সংক্রমণ বাড়বে বলে আগে আভাস ছিল বিশেষজ্ঞদের। তবে শীত শুরুর আগেই সংক্রমণ বাড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। বিশ্ব মহামারী ঘোষণার শুরুতে এক প্রকার নাজেহাল হয় ইতালির জনগণ। সে সময় টানা 3 মাস লকডাউন ঘোষণা করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমিয়ে আনলেও এখন আবারও সেদিকে যাচ্ছে পরিস্থিতি। বর্তমানে আমরা প্রবাসী যারা ইতালিতে আছি সবাই খুবই আতঙ্কিত। করোনা ঠেকাতে দেশজুড়ে আরও কঠোর নিয়ম কানুন আরোপ করেছে ইতালি সরকার। এতে জরিমানা সহ নানা কারণে আতঙ্কিত বাংলাদেশি প্রবাসীরা। এছাড়া প্রবাসী ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান চালানো নিয়ে বিপাকে পড়ছেন। ইতালি তথা সারা ইউরোপে আমরা যারা প্রবাসী বাংলাদেশি প্লাস যারা ব্যবসায়ী আছি প্রত্যেকে আমরা খুব অসুবিধার মধ্যে আছি। বর্তমান যে ইতালি এবং ইউরোপের যে অবস্থা, আমাদের ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, আসলে খুবই শোচনীয় অবস্থা। বৃহস্পতিবার শুধু একদিনে 8,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ইতালিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুয়েতে ফ্লাইট চালুর অপেক্ষায় আছেন করোনা ভাইরাসে আটকে পড়া প্রবাসীরা। গেল 1 আগস্ট থেকে সীমিত পরিসরে কুয়েত আন্তর্জাতিক ফ্লাইট চালু করলেও বাংলাদেশ সহ 34 দেশের সঙ্গে বন্ধ রয়েছে। এ কারণে অনেকেই এরই মধ্যে চাকরি হারিয়েছেন। ডিসেম্বর নাগাদ আকামার মেয়াদ শেষ হবে প্রায় 5,000 কুয়েত প্রবাসী। এই অবস্থায় আটকে পড়া প্রবাসীদের কুয়েতে তাদের কর্মস্থলে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। কুয়েত প্রতিনিধি মঈনুদ্দিন সুমনের তথ্য চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট।
দীর্ঘদিন ছুটিতে দেশে ফিরে সৌদি প্রবাসীদের মতোই আটকা পড়েছেন কুয়েত প্রবাসীরাও। অপেক্ষা করছেন ফ্লাইট চালুর। অনেকে এরই মধ্যে চাকরি হারিয়েছেন। অনেকের আকামার ম্যাচ শেষ হওয়ায় পড়েছেন বিপাকে। আর যেসব প্রবাসীর আকামার ম্যাচ শেষ হয়েছে তারা কর্মস্থলে ফিরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কুয়েতে অবস্থানরত প্রবাসীরাও সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন দেশে আটকে পড়াদের কর্মস্থলে পৌঁছতে সহযোগিতার। এক একটা প্রবাসীর পিছনে অনেকগুলো পরিবার, মিনিমাম এক একটা করে পরিবার একটি মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে। তাই অতি সত্বর তাদের জন্য তাদের কর্মস্থান যাতে তারা ফিরে পায় সেই জন্য খুব তাড়াতাড়ি একটি ব্যবস্থা করা। কুয়েতের শিক্ষা, ব্যবসা, বাণিজ্য সবকিছু একটা এলোমেলো হয়ে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তাই আহ্বান জানাচ্ছি কুয়েত সরকার যেন অতি দ্রুত কুয়েত বিমানবন্দর সহ সকল কিছু খুলে দেয়। আটকে পড়া প্রবাসীদের কুয়েতে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসী সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে এমনটা জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। এখন আমরা যেটা করেছি, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা দুটো জিনিস নেওয়ার চেষ্টা করেছি, কবে তার আকামা শেষ হয়ে যাবে এবং তার ওই রেসপেক্টিভ কোম্পানিতে বা কপিলের কাছে কত টাকা তার ডিউজ আছে। এই ডাটাবেসটা আমরা অলরেডি পেয়েছি। আমরা প্রবাসী মন্ত্রণালয়ে এটা পাঠিয়েছি কিছু সাজেশন দিয়ে, যদি ফ্লাইট চালু হয় তাহলে যেন তারা ওইভাবে প্রায়োরিটি বেসে যাদের ভিসা শেষ হয়ে যাবে তারা যেন আগে আসতে পারে, এরকম কিছু গাইডলাইন আমরা দিয়েছি। বর্তমানে দেশে আটকে পড়া প্রবাসীদের সংখ্যা প্রায় 14,000-এর বেশি। এর মধ্যে এ বছরের ডিসেম্বরের মধ্যে আকামার ম্যাচ শেষ হতে যাচ্ছে প্রায় 5,500 প্রবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার খেলার খবর। বিসিবি প্রেসিডেন্টস কাপের চতুর্থ ম্যাচে আজ মাহমুদুল একাদশের মুখোমুখি হবে নাজমুল একাদশ। প্রথম দেখায় 4 উইকেটের জয় পাওয়া এই ম্যাচেও আত্মবিশ্বাসী নাজমুলরা। দলের উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দলের পারফরমেন্সকে বলেছেন ইতিবাচক। মিরপুরের শেরেবাংলা ম্যাচ শুরু হয় দুপুর 1:30টায়। ফুটবলের খবর। পেশাদার লীগ কমিটি নতুন মৌসুমে ফুটবলারদের পারিশ্রমিক নির্ধারণ করে দিলেও এখনও সে বিষয়ে কাটেনি জটিলতা। ফুটবলারদের চাওয়া 35% নয় টাকার অঙ্কটা পুরনো চুক্তির 40% করা হোক। ক্লাবগুলো বলছে পারিশ্রমিকটা করা হোক বেতন ভিত্তিক। মাহফুজুল ইসলামের রিপোর্ট। আবারও শুরু হতে যাচ্ছে নতুন ফুটবল মৌসুম। করোনা বাস্তবতায় নতুন করে ভাবতে হয়েছে ফেডারেশনকে। সেই ধারাবাহিকতায় 19 ডিসেম্বর শুরু হচ্ছে মৌসুম। ফুটবলারদের পারিশ্রমিক জটিলতা নিরসনে কয়েক দফা বৈঠকের পর এসেছে সিদ্ধান্ত। শেষ পর্যন্ত ফুটবলাররা পাচ্ছেন পুরনো মৌসুমের চুক্তির 35% অর্থ। এই পারিশ্রমিক নিয়েও ফুটবলারদের মনে আছে নানান যদি কিন্তু প্রশ্ন। তাদের মতে ফেডারেশন সভাপতির সঙ্গে বৈঠকে 40% পারিশ্রমিকের যে আলোচনা হয়েছিল সেটি পূরণ হয়নি লীগ কমিটির সভা শেষে। প্রেসিডেন্ট বলেছিল যে ক্লাবগুলো 40% দেওয়ার রাজি আছে, আমি রাজি করাবো, তো তোমরা কি বলো, তোমরা কি সব প্লেয়াররা এগ্রি কি না? সেখানে এগ্রি হয়েছিলাম 40% হলে আমাদের জন্য ভালো হয়। আর একটু ভালোভাবে ডিসিশন নেই, আমাদের অন্তত হলেও 40% যেন প্লেয়ারদের জন্য করে দেয় আর কি। ক্লাবগুলোর আছে নানান বক্তব্য। পুরো বিষয়টি নিয়ে আরও বেশ কিছু জটিলতা সামনে আসতে পারে বলে মন্তব্য অনেকের। আবার কেউ দাবি করেছেন নতুন মৌসুমের পারিশ্রমিকটা দেয়া হোক মাসিক বেতন ভিত্তিতে। সেই নিয়মের বাস্তবায়ন চান তারা। আমরা মাসিক হিসাবে হলে আমাদের জন্য সুবিধা। আমরা কিন্তু বিগ টিম গঠন করতে পারিনি। আমরা কয়েকটা টিম আছে যে আমরা একটা মধ্যবিত্ত টিম আমরা গঠন করি। আমরা চাই যে মাসিক ভিত্তিতে যদি আমরা ওই টাকাটা দিতে পারি প্লেয়ারদের, আমাদের ক্লাবের জন্য ভালো। আমরা এই কয়েকদিনের মধ্যে কি ফরেন প্লেয়ার আনতে পারবো, কি ফেডারেশন আমাদেরকে হেল্প করবে, আসলে এগুলো আমি অবগত না। সেই জন্য আমি অনেক কিছু বলতে পারতেছি না যে এই টোটাল জিনিসটা কি ক্লাব এটা ম্যানেজ করতে পারবে কিনা এই সময়ের মধ্যে। পেশাদার লীগকে ন্যূনতম পেশাদারি জায়গায় আনতে চ্যাম্পিয়নশিপ লীগকে পেশাদারি কাঠামোয় আনার বিকল্প নেই বলে জানান তারা। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ।